বেশ কয়েকটি গল্প রচনা করে সুনাম কুড়িয়েছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সাংবাদিকতায় যুক্ত হলেও পরে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতা। ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। ঢাকার ইতিহাস চর্চার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন সেন্টার ফর ঢাকা স্টাডিজ ঢাকা চর্চা কেন্দ্র। তিনি বাংলা একাডেমির একজন ফেলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিনেটের নির্বাচিত সদস্য ছিলেন কয়েকবার। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির তিনি একজন প্রতিষ্ঠাতা ও সক্রিয় সদস্য। মুনতাসির মামুনের প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫০-এর অধিক। গল্প, কিশোর সাহিত্য, প্রবন্ধ, গবেষণা, চিত্র সমালোচনা, অনুবাদ সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই মুনতাসির মামুনের বিচরণ থাকলেও ইতিহাসই তার প্রধান কর্মক্ষেত্র। প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে প্রশাসনের অন্দরমহল, ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী, মুক্তিযুদ্ধ কোষ, বঙ্গবন্ধু কোষ, রাজাকারের মন, পাকিস্তানি জেনারেলের মন, ১৯ শতকে পূর্ববঙ্গের মুদ্রণ ও প্রকাশনা উল্লেখযোগ্য। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক, প্রেসিডেন্ট পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কার। আজ আমাদের শিল্পবাড়ির অতিথি মুনতাসির মামুন। সুধী দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি শিল্পবাড়ি অনুষ্ঠান দেখবার জন্য। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। শিল্পবাড়িতে আজ আছেন মুনতাসির মামুন। অনেক গুণে গুণান্বিত একজন মানুষ, ইতিহাসবিদ, গল্পকার। কোন বিষয়ে তিনি তার সৃজনের নির্মাণের স্বাক্ষর তিনি রাখেননি, সব কিছু মিলিয়ে মুনতাসির মামুনকে আজ আমরা আমাদের শিল্পবাড়িতে নতুন করে আবিষ্কার করবার চেষ্টা করব। স্যার, আপনাকে স্বাগত জানাই। স্যার, আপনি আর আমি যখন কথা বলবো, আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, শাহজাহান আহমেদ বিকাশ। ইনি অধ্যাপক চারুকলার, ইউডা বিশ্ববিদ্যালয়ের এবং চেয়ারম্যান ডিপার্টমেন্টের। আমাদের সঙ্গে তিনি শুরু থেকেই আছেন। অসম্ভব ব্যঞ্জন এবং দক্ষতায় ছবি আঁকেন অতিথির, এবং আমি শুনলাম যে উনি অলরেডি আপনার ছবি এঁকেছেন। আমার মনে হয় যে ছবি আরও ভালো আঁকবেন আজকে। ওর ছবির আমি একজন ভক্ত। চমৎকার। স্যার, আলোচনাটা শুরু করতে চাই আপনার শৈশবের এক অসাধারণ মানুষ, আপনার দাদা আশেক আলী খানকে দিয়ে। তিনি বিদ্যানুরাগী ছিলেন, স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন। তার প্রভাব কি আপনার জীবনে কতটা পড়েছে, তাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে একদিক থেকে ধরতে গেলে তিনি আমার পূর্বপুরুষ। নিশ্চয়ই। ১৯ শতকের শেষার্ধে তার জন্ম একটা প্রত্যন্ত গ্রামে, যে গ্রামে ৬০-এর দশকেই চাটগা শহর থেকে আমাদের যেতে লাগতো প্রায় একদিন। এখন অবশ্য ঢাকা থেকে যেতে লাগে ২.৫ ঘন্টা। তাহলে বোঝা যাচ্ছে যে কত প্রত্যন্ত এলাকা। সেই এলাকা থেকে একজন কিশোর ইংরেজি শিক্ষা করবেন এবং শিক্ষা জগতে থাকবেন, এটা কিন্তু একটা বড় ব্যাপার ছিল। অবশ্যই মনে রাখতে হবে, অন্য সব মুসলমান পরিবারের মতো আমাদের পরিবারটিও সেই দরিদ্র মুসলমান কৃষকের পরিবার। আমার দাদার বাবা, তিনি ছিলেন একজন নিম্নবিত্ত কৃষক এবং অত্যন্ত দরিদ্র। আমার দাদা নিজের চেষ্টায় পড়ালেখা করে জায়গির থেকে তিনি বিএ-বিটি পাশ করেন এবং তিনি ছিলেন আমাদের অঞ্চলের প্রথম মুসলমান গ্র্যাজুয়েট। আমি পরে দেখেছি তিনি যখন পাশ করেন, ভারতের বিভিন্ন জায়গা থেকে তিনি টেলিগ্রাম এসছে। তখন একটা মুসলমান যুবক প্রত্যন্ত এলাকার, তিনি বিএ পাশ করেছেন, সেটা একটা বিস্ময়কর ব্যাপার ছিল। বিএ-বিটি পাশ করেছেন এবং তিনি শিক্ষকতাকেই বেছে নিয়েছিলেন। পূর্ববঙ্গের বিভিন্ন জায়গায় তিনি শিক্ষকতা করেছেন এবং তারপরে তিনি বোধহয় ১৯৪৭-এর দিকে বোধহয় তিনি অবসর গ্রহণ করেছিলেন। তারপর থেকে আরও প্রায় ৪০ বছর তিনি বেঁচে ছিলেন এবং আমাদের এলাকার আশেপাশে এলাকাগুলিতে খালি স্কুল করেছেন এবং নিজের বাড়িতেও স্কুল করেছেন, যেখানে আমিও একসময় শিক্ষকতা করেছি, প্রাথমিক স্কুল। তো সুতরাং আমাদের গ্রামটি এবং আমাদের এলাকাটির প্রথম আলোকবর্তিকা হিসেবে ধরতে গেলে আমার দাদাকে ধরতে হয়। আমার ৪ ফুপু, ৪ চাচা। ফুপুদেরকেও তিনি পড়িয়েছেন, কিন্তু ওই আমলে বাধ্য হয়ে অনেককে বিয়ে দিয়েছেন, হয়তো মেট্রিক পড়ার পরপর। শুধু আমার এক ফুপু, ছোট ফুপু, তিনি নিজের চেষ্টায় সমাজবিজ্ঞানে পাশ করে, নীলুফার বেগম, তিনি গল্প লেখিকা, তিনি সরকারি যুগ্ম শিশু হিসেবে অবসর গ্রহণ করেছেন এবং তার 2 পুত্র শিক্ষিত। বড় পুত্র একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নাজমুল আহসান করিমুল্লাহ।
তাকেও সবাই চেনে। আমার বাবা হলেন সবচেয়ে বড়। তিনি পড়াশোনা করেছেন, অর্থাৎ তারা চারজনই, আমার বাবা আমার দাদা যেটা চেয়েছিলেন সবাইকে হয় শিক্ষাতে থাকতে হবে অথবা প্রশাসনিক কাজে থাকতে হবে, কেননা তার অভিজ্ঞতাই হলো যে যেখানে যান এসডিও থেকে শুরু করে তারা প্রভাবশালী জি এবং তারা নানা রকমভাবে অপমান করেন। তো তিনি চেয়েছিলেন যে তার একটি ছেলে প্রশাসনে যাক। জি তার স্বপ্ন সফল হয়েছিল। আমার মেজ চাচা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সিভিল সার্ভিসে গিয়েছিলেন। তো সুতরাং এই হচ্ছেন আমার দাদা এবং আমি তার বড় নাতি, ছেলের দিকে ঘরের সবচেয়ে বড় নাতি। তো সবচেয়ে বড় নাতি হলে থাকে একটু আদরের থাকে, কিন্তু সম্পর্কটা যে খুব ঘনিষ্ঠ ছিল তা নয়। এই কারণে তিনি তো গ্রামে থাকতেন, যখন আসতেন তিনি তার কাজে বিভিন্ন জায়গায় থাকতেন এবং আমার বাবা চাচারাও তাকে যেরকম একটু সমীহ করতেন, তো আমার মধ্যেও সেটা সমীহটা এসছে। কিন্তু তিনিও চেয়েছেন যে আমি লেখাপড়াটা ঠিকঠাক করে করি এবং আমি গ্রামে যাই। আমি সেই 12-13 বছর বয়স থেকে গ্রামে গিয়ে থেকেছি তার সঙ্গে একা। এমনও সময় গেছে যে তিনি একা আচ্ছা আর আমি, আর কেউ নেই, কারণ আমার দাদি তো অনেক আগে মারা গেছেন এবং আমার দাদির কারণেই কিন্তু এই সংসারটা উজ্জ্বল হয়েছিল, সংহত লাভ করেছিল। তো ওই দিক থেকে দেখতে গেলে খালি দাদা না, সম্পূর্ণ পরিবার, যে পরিবারে আমি বড় হয়েছি কোলে কোলে সবার, আর সেটা আমার ফুপুরা হোক, আমার চাচারা হোক, চাচার বন্ধুরা হোক, ফলে ওই পরিবেশটা আমি পেয়েছি। সেটা হচ্ছে একটা দিক, একাডেমিক দিক। কিন্তু আমার নানার প্রভাবটা বোধহয় আমার উপরে বেশি, কারণে তিনি খুব হাসি খুশি ছিলেন। আর তার ঢাকার ওই সময়ের একটি প্রধান প্রেসের মালিক ছিলেন, কোন প্রেস? ইউনিভার্সাল প্রেস, এবং তিনি লাইব্রেরি ছিল, ইউনিভার্সাল লাইব্রেরি, সারা বাংলাদেশ জুড়ে পাঠ্য বইয়ের প্রকাশক ছিলেন। খুব হাসি খুশি। আমার মামা খালারাও প্রায় 1 ডজন এবং তাদেরও আমি কোলে কোলে, আমার মা হচ্ছে সবার বড়। আচ্ছা, সেদিক থেকে আমি সবার বড় নাতি। তো ওখানে আমি কোলে কোলে মানুষ হয়েছি, ইসলামপুরে, আশিক লেন। আশিক লেন, ওই লেনে তো শামসুর রহমান, হ্যাঁ শামসুর রহমান, সবাই ওইটাতে। তারপর সাইদ আহমেদ, হামিদুর রহমান, শহীদ মিনার। সুতরাং আমার সঙ্গে যখন প্রথম পরিচয় সাইদ আহমেদের, প্রথমে আমার মার নাম ধরে জিজ্ঞেস করলেন ও কোথায়, মানে তাকেও তিনি ছোট দেখেছেন। আচ্ছা আচ্ছা। তো এই যে ব্যাপারটি, দুটো পরিবারের ছায়ায় আমি বেড়ে উঠেছি, সুতরাং দুটো পরিবারেরই একটা মিলিত প্রবাহ আপনার ভেতরে আপনাদের কাজ করেছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে আপনি একটু আগেই আপনার আব্বা আম্মা বিয়ে করেছিলেন, ফলে অনেক বন্ধুরা, আপনার আব্বার বন্ধুরা যখন আপনাকে জানতো আপনার যে মেজবাউদ্দিন খানের ছেলে, একটু অবাক হতো যে এত বড় হয়ে গেছে। হ্যাঁ, সেটা হয়েছে কি, আমার বাবা যখন বিয়ে করেন তখন তিনি স্নাতক পাশ করেছেন, খুব সম্ভব বয়স হবে 19-20। আমার মাও স্কুলে পড়তেন, তার বয়স হবে 14 বছর না হয়। তা আমি যখন হলাম, আমি প্রায় আমার মা বাবাকে বলতাম পরকালে যে আমরা তো একসঙ্গে বড় হয়েছি। খুব স্বাভাবিক। তো একটা হচ্ছে যে আমার চাচারা ফুপুরাও তো আমার বাবার কাছে থাকতেন তখন, যে পড়াশোনা করতেন। তো আমার বড় চাচা বুরহানুদ্দিন খান জাহাঙ্গীরের 50 দশকের সব তো তাদের বন্ধু বান্ধব। জি। তো আমি যখন হঠাৎ চাকরিতে ঢুকি ইতিহাস বিভাগে, আবু ইমাম যিনি আমার বাবার সহপরিচি, আমাকে দেখে বললেন, তোমার বাবার বিয়ে খেলাম সেদিন, তুমি এর মধ্যে আমার সঙ্গে চাকরি করছো, এটা তো খুব অদ্ভুত লাগছে। এটা অল্প বয়সে বিয়ের কারণে হয়েছে আর কি। আপনার একটা শৈশব কেটেছে চিরঙে আপনার বাবার চাকরি সূত্রে। আবার শৈশব কেটেছে, যদি অতি শৈশব বলি, সেটা ঢাকায় স্বামীবাগ দয়াগঞ্জে। কিন্তু একটু যখন আপনি একটু বিকশিত হচ্ছিলেন, যখন 5 বছর, তখন আমরা চাটগাঁ চলে যাই, যেহেতু আমার বাবা চট্টগ্রাম বন্দরে কাজ করতেন। সেই থেকে 1968 সাল পর্যন্ত আমি চট্টগ্রামে ছিলাম, সেখানে স্কুলে কলেজে পড়াশোনা করেছি। সেখানে আমার আদি যৌবনটা কেটেছে। তারপরে আমি খুব সম্ভব 17 বছরের বয়সে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। তারপরে তো আমি ঢাকা ছিলেন। 1963 সালে আপনি যখন 8ম শ্রেণীতে পড়েন, তখন আপনি একটি গল্প লিখে সেই সময় প্রেসিডেন্ট পুরস্কার পেয়েছিলেন। আপনার গল্পটার নাম ছিল বালি মামুন ঢেউ। এটা কেমন একটা অন্যরকম একটা নাম মনে হয় স্যার? না, সেটা হচ্ছে কি, লেখালেখি তখন একাত্তর লিখেছি স্থানীয় পত্রিকার বিরুদ্ধে, যা সবাই করে আর কি। কিন্তু আমার বাবা এবং আমার চাচা বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর, উনি তো বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক। জি। সবসময় হয়তো গল্প বলেছেন বা একটা বই হাতে তুলে দিয়েছেন, এবং আমার বাবা সবসময় বই দিয়ে গেছেন, তার নিজের বিশাল লাইব্রেরি ছিল, এবং আমাকে লিখতে বলা যেতে পারে সহায়তা করেছেন।
লেখা সংশোধন আমার চাচা করেছেন, আমার বাবা করেছেন। তো সেই লেখাটা লিখেছিলাম যে আমি যেহেতু চট্টগ্রাম বন্দরে ছিলাম, তখন তো খোলামেলা জায়গা, জাহাজ আসছে, জাহাজ যাচ্ছে, এবং তখন থেকে একটা মনে হতো যে নাবিক হব, জাহাজে জাহাজে করে ঘুরে বেড়াবো। আচ্ছা তো সেটা নিয়ে একটা গল্প। তো আচ্ছা। এটা লিখে পাঠিয়েছিলাম, আমার বাবাই পাঠিয়ে দিয়েছিলেন, বলে যে কোথায় দেখো। পাঠিয়েছিলেন? কোথায়? এটা একটা প্রতিযোগিতা ছিল আচ্ছা, আচ্ছা, সারা আচ্ছা। পাকিস্তান জুড়ে। আমার বাবা বললাম, আমার বাবা পাঠালেন। আমার বাবা তখন আমেরিকা ছিলেন বা বিদেশ ছিলেন যখন এটা। তো একদিন হঠাৎ করে দেখলাম যে ফোনের পর ফোন আসছে, খবর কাগজে ছবি, পরের দিন যে আমি পুরস্কার পেয়েছি শ্রেষ্ঠ শিশু লেখক হিসেবে সারা পাকিস্তানে। এই তো। এবং এই পুরস্কার পাওয়ার মধ্য দিয়ে আপনার বিকাশটা শুরু হলো, এবং আপনার সঙ্গে আলী ইমাম, যিনি ঢাকায় থাকতেন, সেই সময়ের একজন উঠতি লেখক, আপনাকে চিঠি পাঠিয়েছিলেন। আলী ইমাম তরুণ লেখক বা আপনার বয়সী আলী আর কি। ইমাম তখন আমরা তিনি একই বয়সে। অষ্টম শ্রেণীর। আলী ইমাম তখন চিঠি পাঠিয়েছে, আমরা চিঠি লেখালেখি করতাম। তবে তারপর ঢাকায় এসে কচিকাচার আসর যখন করি, শাহরিয়ার, আমি, আলী ইমাম, আমরা একসঙ্গে এই তিনজন ওই কচিকাঁচা থেকেই মিলিত কচিকাঁচা হয়েছিল। থেকে। এবং আমি যদি বলতে চাই যে আমাদের লেখালেখি বা এই বিষয়টা কিন্তু সেখান থেকে হয়েছে। হ্যাঁ, আগে আমাদের লেখা ছাপা হয়েছে কচিকাচায়, টাপুর টুপুর, কিন্তু আমি তো মফস্বলের। জি। তা আমাদের মধ্যে সবচেয়ে পরিচিত ছিল আলী ইমাম। একটা অসাধারণ গল্প আছে আপনার করানাড়ার শব্দ। ৭৪ সাল স্বাধীনতা উত্তর কালটা কি অসাধারণ ব্যঞ্জনায়, সেই সময় দারিদ্র্য, ক্ষুধা, নিপীড়ন, এবং একটু করানাড়াটাও সেই সময় যেন একটা ভয়াবহ ব্যাপার। কেউ যদি খুললে পর যদি কেউ খাবার চায়, এই যে গল্প আপনি লিখেছিলেন, সেই গল্প থেকে আপনি টান করলেন কেন, কিংবা এই গল্পটা আপনি ছাড়লেন কেন? আসলে আমরা যখন লেখালেখি শুরু করি তখন আমি শিশুতোষ গল্প আমরা তিনজনই লিখতাম। তো আমাদের মোটামুটি একটা হয়ে গেছিলো যেটা তিনজনই শিশু সাহিত্যের একটা নতুন রকমের কাজ করছে। কিন্তু সঙ্গে সঙ্গে আমি গল্প লেখাও শুরু করি, এবং তখন গল্প লেখা খুব দুরূহ ছিল। কারণ সম্পাদক কারা ছিলেন? সম্পাদক ছিলেন আহসান হাবিব, সম্পাদক ছিলেন রণেশ দাশগুপ্ত। এবং এই যে লেখালেখি, আমি কিন্তু তখন শাহরিয়ারও তখন গল্প তেমন লিখতো না, আলিমামও কিন্তু ওরকম গল্প লিখিনি, আমি একমাত্র লিখেছিলাম। প্রথম যে বইটা ৭২ সালে বের হয়ে মুক্তিযুদ্ধের উপর, সেটা আমি এবং মোহাম্মদ নুরুল হুদার সম্পাদনা। কারণ সবাই তখন আমাকে গল্প লেখক হিসেবেই চিনতেন। কিন্তু আমার একসময় মনে হলো যে এইসব গল্প লিখে আমার কোনো লাভ নেই। এই কারণে যে অন্তিমে বিচারটা হবে বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে, এবং বাংলা ভাষার পরিপ্রেক্ষিতে যখন বিচার হবে, ৫০ দশকে যারা আমাদের এখানে গল্প লিখেছেন সেই গল্পের তুলনায় আমাদের গল্পগুলি কিছুই না। এবং আমার মনে হলো যে অন্যরা যারা গল্প লেখে আসলে লেখার জন্য, কিন্তু কোনো অর্থবহ কোনো কিছু আমার হবে বলে আমি মনে করিনি। তা আমি ইত্যাদির মধ্যেই থেকে যাব, তাই বললাম শুধু শুধু এই চর্চা করে লাভ কেন। তা আমি তারপরে আর কোনো গল্প লিখিনি। আপনার নিছক প্রেমের গল্প, আমি তো মনে করি বাংলা ভাষা একটি শ্রেষ্ঠ প্রেমের গল্প। সেগুলো অনেক দিন আগের কথা, অনেক যুগ হয়ে গেছে। কিন্তু আমি মনে করেছি যে গল্প লেখার যোগ্যতা আমার নেই। সেটা আপনি মনে করেন, পাঠক তো মনে না, করেন? পাঠক গ্রহণ করতে পারে দু একটি গল্প, কিন্তু আমাকে চিন্তা করতে হবে যে ৩০ দশকে বাংলা সাহিত্যে কী লেখা হয়েছে, ৫০ দশকে বাংলা সাহিত্যে কী লেখা হয়েছে। এটা কারণ অন্তিমে অনেকেই তো গল্প লিখেছেন আমাদের, হ্যাঁ, বা এখনো তো লিখছেন। হ্যাঁ, কিন্তু আমরা কতজনের নাম জানি? কারণ সাহিত্য ভাষার পরিপ্রেক্ষিতে হবে। বাংলা ভাষা পৃথিবীর ৬ষ্ঠ ভাষা। জি। সেখানে আমার মতো একজন মেধাহীন লোকের গল্প লিখে ইম্পসিবল ব্যাপার। যখন বিশ্ববিদ্যালয়ে যোগ দিই তখন বিশ্ববিদ্যালয়ে গেলে তো গবেষণা করতে হয়, লেখালেখি করতে হয়। এইভাবে আমি ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। এবং যখন গল্প লেখা ছেড়ে দিলাম এবং আস্তে আস্তে বা কিশোর সাহিত্য থেকেও সরে গেলাম, তখন আমার মনে হলো যে আমি কী চাই লেখালেখি করে। তা আমার মনে হলো যে আমি ফুটনোটে থাকতে চাই। অর্থাৎ যদি আমি ৫০ বছর পরে, আমার মৃত্যুর পরে ফুটনোটে আমি উল্লেখিত হই, তাহলে আমি মনে করি যে আমার জীবন সার্থক। সেটা লেখক হিসেবে ওইতে যেটাই হোক। তো তখন আমি গবেষণা এবং ইত্যাদির মধ্যে যুক্ত হলেন। এখানে কি বিচিত্রা আপনাকে একটু অনুপ্রাণিত করেছিল? না, বিচিত্রা যেটা করেছে সাংবাদিকতায় হাতেখড়ি। এবং এখন অবাক লাগে, আমরা ৪-৫ জন, শাহরিয়ার, আমি, শাহাদাত ভাই, মাহফুজুল্লাহ, এরকম 4-5 জন মিলে একটা পত্রিকা চালাচ্ছে, যে পত্রিকার জন্য পুরো বাংলাদেশের তরুণরা বসে থাকে। এখন ভাবলে খুব অবাক লাগে। রাইট। এবং তখন আমাকে শাহাদাত ভাই বলেছিলেন যে ইতিহাসের উপরগুলি লেখা শুরু করো। তখন আমি ইতিহাসের লেখা, কনজারভেশন, এই লেখাগুলি শুরু করি। এবং আমি দেখলাম যে এগুলি অনেক মানুষের জনপ্রিয় হচ্ছে। কারণটা হচ্ছে এই,
দেশ স্বাধীন হয়েছে, লোকে দেশ সম্পর্কে জানতে চায়, ওগুলি খুবই ওচা লেখা, এমন কোনো ভালো কিছু লেখা নাই, কিন্তু তাও তো লোকে জানতো না। এই জানানোর ব্যাপারটা যখন শুরু করি, তারপরে আমি আস্তে আস্তে গবেষণার দিকে যুক্ত হতে থাকি, এবং আমি ঠিক করি যে আসলে আমার কি করা উচিত। আমি ভাবলাম যে একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমার দায়িত্ব যে সাধারণ মানুষের কাছে ইতিহাসটা পৌঁছে দেওয়া, যাতে নিজেকে জানতে পারে, দেশকে জানতে পারে। সুতরাং আমি ইতিহাসের গবেষণা করেছি এবং ইতিহাস নিয়ে লিখেছি, কিন্তু এমন ভাষায় যেটা সবাই পড়তে পারে, প্রাঞ্জল। এবং যখন আমার এগুলি বের হওয়া শুরু করেছিল, আমার শিক্ষকরা, সহপাঠীরা সবাই খুব হাসাহাসি করতো, যেগুলি আবার গবেষণা নাকি, এগুলিতে আমরা বাঁ হাতে লিখতে পারি। অনেক তুচ্ছতাচ্ছিল্য করেছে। 2 নম্বর আমি ঠিক করেছিলাম বাংলায় লিখব, তো এটাও খুব তুচ্ছতাচ্ছিল্য করেছেন আমার শিক্ষকরা, এবং আমার প্রমোশনও পাইনি আমি অনেক ক্ষেত্রে, যে বাংলায় লেখে, বাংলায় আবার গবেষণা হয় নাকি, ইংরেজিতে লিখতে হবে। আমাদের এই যে ঔপনিবেশিক একটা মানসিকতা, ঔপনিবেশিকোত্তর ঔপনিবেশিক মন, এই থেকে কিন্তু এখনও একাডেমিশিয়ানরা মুক্ত হতে পারেনি। আমার যেহেতু কোনো কিছু হওয়ার দরকার নেই, আমার নাম করারও দরকার নেই, আমার কোনো মোহ ছিল না, তা আমি আমার মতো করেছি। এই যে স্যার উপনিবেশিক মনের কথা বললেন, এই জায়গায় চলে আসি রাজাকারের মন। রাজাকার, জেনারেলের মন, এই যে রাজাকার, এরা এই স্বাধীনতার বিরুদ্ধে ছিল, নিজ মাতৃভূমির স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কিন্তু একটা মনস্তাত্ত্বিক ধারণা ছিল। এই যে মনস্তাত্ত্বিক, আমরা শুধু সাদামাটাভাবে দেখতাম রাজাকার, ওরা স্বাধীনতা বিরোধী, কিন্তু ওদের গভীর মনস্তত্ত্বের মধ্যে কি ছিল সেটা কিন্তু আপনার বইটা পড়ে জেনেছি, যে রাজাকারের জিনিসটাই, ওরা যেখানেই যাক চিরকাল রাজাকার, সবসময় রাজাকার। এই যে ব্যাপারটা, এইটা কিভাবে আপনি অনুধাবন করলেন যে এটা আপনার করে? অনুধাবন করেন না, আমার যখন যে বিষয় ভালো লেগেছে লিখেছি, বৈচিত্র্য। কারণ হয়েছে কি, বৈচিত্র্য না হলে পাঠকের কাছে পৌঁছানো যায় না। রাইট। আর আমি তো আমার নিজের আনন্দে লিখেছি, আমি তো পুরস্কারের জন্য বা নাম করার জন্য বা বিখ্যাত হওয়ার জন্য লিখিনি, এবং লেখাটা আনন্দ সেই হিসেবে নিয়েছে, এবং জীবিকার সঙ্গে এটা যুক্ত ছিল। এই যে মনোবিশ্লেষণটা, আমি বলতে চাচ্ছি যে মনোবিশ্লেষণটা এইভাবে করা যায়, এই আইডিয়াটা বা এই চিন্তাটা, এই ধারণাটা, এটা হতে পারে। আমাদের সময় আমরা নানা বিষয়ে পড়াশোনা করেছি, নানা বিষয়ে। আমি শাহরিয়ার, আলী ইমাম, আমাদের 3 জনকে বিচার করে আমরা নানা বিষয় পড়েছি, বৈচিত্র্যময়। আমার খেয়াল আছে আমি এবং আলী ইমাম একটার পর একটা লাইব্রেরিতে যেতাম, বই দেখতাম, বই জোগাড় করতাম, ফুটপাত চষে বেড়াতাম। এই আগ্রহটা তো এখন ছেলে মেয়েদের নেই, এবং পড়তামও। যদিও আলী ইমাম অনেক মেধাবী আমার থেকে, কিন্তু এই যে, আর আমার চাচা ডক্টর বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর পাশ্চাত্যের বই কোনটা পড়তে হবে, কী পড়লে ভালো হবে, এগুলি আমাকে পড়তে শিখিয়েছিলেন, আমি নিজেও শিখেছি। তো এইভাবে যে পড়ার আগ্রহটার কারণে হয়তো চিন্তাটা মাথায় এসছে যে রাজাকার হয় কেন, রাইট, কেন রাজাকার হয়, বা আমাদের দেশের সবাই এরকম চিন্তা করে কেন। তখন আমি একটা সূত্র খোঁজার চেষ্টা করি, এবং আমি অনেক দিন লিখেছি বইগুলি জোগাড় করতে চাই। বইগুলি কেউ জানতো না যে রাজাকার বই লেখা, তো রাজাকারের বোনটা লিখি। তারপরে লিখলাম কই হ্যায় বা উপনিবেশিক মন, তারপরে লিখলাম পাকিস্তানি জেনারেলদের মন, তারপরে লিখলাম বাংলাদেশি জেনারেলদের মন, এবং সবশেষে ঔপনিবেশিকোত্তর ঔপনিবেশিক মন, স্বাধীন দেশেও কীভাবে উপনিবেশ রয়ে গেছে। আমি একটা সূত্র দেখলাম, সবগুলি ক্ষেত্রে কিন্তু একটা যোগসূত্র আছে। 500টা খণ্ড পড়লে প্রায় 2000 পাতা। জি, একটা সূত্র পাওয়া যাবে যে আসলে আমরা স্বাধীন হয়েছি, আমাদের মনটা স্বাধীন হয়নি। সাংবাদিকতায় যে ঢুকলেন বিচিত্র, এটা কি হঠাৎ করে না কোনো পরিকল্পনা ছিল? না, আমাকে আমার রোজগার করতে হয়েছে, কারণ আমার বাবা মধ্যবিত্ত, এক সরকারি চাকরি, কত বেতন পান। আমি আমার চাচার বাসায় থেকেছি, কিন্তু আমার নিজেরও তো একটা খরচ আছে। নিশ্চয়ই 80-100 টাকা পাঠাতো আমার বাবার অনেক সময় কষ্ট হতো। তো তখন আমি ভাবলাম যে কাজ করবো। আরেকটা হচ্ছে ইন্সপিরেশনের ব্যাপার হচ্ছে যে শাহরিয়ার তখন চাকরি করছে। আচ্ছা, উনি তখন অলরেডি সাংবাদিক হিসেবে সে আমাদের মধ্যে সবচেয়ে পরিচিত। আচ্ছা, আলিমামও কিছু কিছু কাজ করছে। তখন আমি চেষ্টা চরিত্র করে টোরে আমি সাংবাদিকতাতে চাকরি পাই। বলা যেতে পারে আমি ফুল টাইম চাকরি করেছি, ফুল টাইম বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এবং ওই রোজগার দিয়েই আমি নিজেকে চালিয়েছি। বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ঢুকলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে যখন ঢুকলেন, সেখানে আপনার একটা গল্প আছে। গল্পটা হচ্ছে এরকম যে আপনার একটা বিয়ের ব্যাপার আছে, চাকরি পেলে একটা বিয়ে হবে, এবং ঢাকা এবং আপনি যখন আবেদন করলেন, আপনি আবেদনের চিঠি পাচ্ছিলেন না,
না, বিষয়টা হয়েছিল আমি তো সাংবাদিকতাই করেছি, কিন্তু আমি শিক্ষকতা করতে চেয়েছি। আমার বাবাও চেয়েছিলেন যে আমি যদি সিভিল সার্ভিস পরীক্ষা না দেই তাহলে আমি শিক্ষকতাই করি। এর আগে সবাই চাইতো যে লয়ার হওয়ার জন্য, তো আমি আচ্ছা। সেটা আর হতে চাইনি। তো করছিলাম, আমি আমার সহপাঠিনীকে বিয়ে করতে চেয়েছিলাম। তখন তো অনার্স পড়লে বা এমএ পড়লে মোটামুটি মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে। তো সুতরাং আমার হবু স্ত্রীর বিয়েও ঠিক হয়েছে এবং তার বাবা খুবই উচ্চপদস্থ এবং তিনি প্রথম ব্যাচের সিভিল সার্ভিসের। তিনিও ইতিহাসের শিক্ষক ছিলেন। আব্দুল করিম সাহেব আমার বাবা, এনারা হচ্ছেন তার ছাত্র। আচ্ছা। তো সেটা আমি জানতাম। তো এখন বিয়ে ঠিক হয়েছে, মেয়ে বলছে না আমি এখন বিয়ে করতে রাজি না। তো ঠিক আছে কাকে, কিন্তু ওই সময়ের তুলনায় আমি মনে করবো যে তিনি যথেষ্ট লিবারেল আচরণ করেছেন, খুবই রক্ষণশীল কিন্তু খুব লিবারেল আচরণ করেছেন। তিনি আমাকে ডেকে পাঠালেন, আমি তখন অনার্স পাস করেছি। আচ্ছা। তো কথাবার্তা বললেন, আমি বললাম যে আপনি, আমার বাবা আপনার ছাত্র, তো হ্যাঁ বিয়ে করতে তো চাই। তো উনি খুব রাশভারী ছিলেন, কেউ তো কথা বলতো না, কিন্তু আমি খুব ক্যাজুয়ালি ব্যাপারটা নিয়েছি যে দেখা যাক। এবং এটা খুবই স্বাভাবিক, এটা আমি বুঝেছি যে কোনো বাবা, আমি হলে তো আমার মেয়ে বিয়ে দিতাম না, কারণ সাংবাদিকতা হচ্ছে একটা ভ্যাগাবন্ডের চাকরি হিসেবে তখন, জি। যার কোনো গতি নেই সেই সাংবাদিকতা করে, তো কোন মেয়ে দেবে, কোন বাবা মেয়ে খুবই দেবে, আমি স্বাভাবিক। ওকে আমার মেয়েকে দেবো কিনা, দেবো না। নিশ্চয়ই না। তা আমি সেটা বুঝেছি। তা আমি, তো উনি বললেন যে এই চাকরি করে কি হবে। আমি বললাম কিছু হবে না, কিন্তু আমি অন্য চাকরি করতে চেষ্টা করতে পারি, শিক্ষকতার। তো বললেন যে তুমি এগুলি করছো, ভুলে যাও, এই বয়সে তো সবার এগুলি হয়, তুমি আরও ভালো মেয়ে পাবে, বিয়ে করতে পারবে। আমি আচ্ছা সেটা তো অবশ্যই পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তো এই মেয়ে বিয়ে করতে চাচ্ছি না, আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাচ্ছি। আচ্ছা। তো উনি কিছু তাকিয়ে থেকে বললেন যে কিন্তু সাংবাদিকতা করে, আমি যদি শিক্ষক হই তাহলে কি আপনার আপত্তি থাকবে? বললেন যে না, থাকবে না। আচ্ছা। আমি বললাম, ঠিক আছে আমি শিক্ষক হব। তো তখনই আমাদের শিক্ষকের শহীদ হয়েছিলেন। তখন প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে 70-80 জন বোধহয় শিক্ষক নেওয়া হয়েছিল। তো ইতিহাস বিভাগেও দরখাস্ত পড়েছিল, আমরা দরখাস্ত করেছিলাম, আমাদের সিনিয়ররা করেছিলেন, আমরা করেছিলাম। তো ভাবছিলাম সবাইকে ডাকবে, কারণ আমরা তো ক্রাইটেরিয়াগুলি আমরা হয়। তো তখন একদিন হঠাৎ আমি গেছি ডিপার্টমেন্টে, আমার শিক্ষক অধ্যাপক আহমেদ কামাল বললেন যে তুই এখানে ঘোরাফেরা করতেছিস, তুই ইন্টারভিউ কার্ড পেয়েছিস, কালকে তো ইন্টারভিউ। আমি বললাম না, পরশু। আমি বললাম আমি তো পাইনি। বলে সবাই তো পেয়েছে অনেকে। তখন আমি গেলাম আমাদের চেয়ারম্যানের কাছে, আমি বললাম এটা কীভাবে, আমাকে ইন্টারভিউ কার্ড দেবেন না কেন? বলে আমরা তো কিছু করিনি, ভিসি করেছি। আমি বললাম আপনার ভিসির কাছে যান, কারণ আমি ফুলফিল করি ক্রাইটেরিয়া, আমাকে ইন্টারভিউ দিতে হবে আপনার, তারপরে বাদ দেন। তো আমিও গেলাম ভিসির কাছে, আখতারুজ্জামান সাহেব আমাকে নিয়ে গেছেন, প্রয়াত অধ্যাপক। তো বললেন এই যে মুনতাসির মামুন ডাকছেন। ভিসি কে ছিলেন? আব্দুল মতিন চৌধুরী। তো উনি তো এমনি একটু সবাই বলতো যে একটু এক্সেন্ট্রিকও এবং উচ্চকণ্ঠ, ভালো মানুষ ছিলেন। তো নিয়ে গেলেন, যেহেতু মুনতাসির মামুন ডাকসুতে ছিল, সংস্কৃতি সংসদের সভাপতি ছিল, তার বই আছে এখনই, তাকে বাদ দিলেন কেন? আসলে উনি দেখে যে ফার্স্ট ক্লাস এরকম কিছু দিয়েছেন, আমি তো সেকেন্ড ক্লাস। আচ্ছা। তো আমি বললাম যে ক্রাইটেরিয়া অনুযায়ী আমি কিন্তু যোগ্য। তো উনি আবার সবাইকে ডাক দিয়ে ইন্টারভিউ ক্যান্সেল করে 1 সপ্তাহ পরে ডাকলেন। আমার দেখা গেল যে যাদেরকে ডাকেন নেই তারাই চাকরি পেয়েছে, অধিকাংশ তাদেরই। 4 জন আমাদের নেওয়া হয়েছিল, আর 5 জন, তাদের মধ্যে 3 জনকে ডাকা হয়নি আগে। আচ্ছা। তো সেভাবে চাকরি পেলাম। আর আমি তো আমার চাচার বাসায় থাকতাম, আমার চাচিকেও বলেছিলাম যে এই হয়েছে বিয়ের ক্ষেত্রে, চাচাকে বলা হয়েছিল, আমার বাবার সঙ্গে আলাপ করেছিলেন। তো সবাই বললেন, আমি বললাম যে ঠিক আছে আমি চাকরিতে জয়েন করি। তারপরে আমি চাকরিতে জয়েন করলাম, তারপরে বিয়ে করলাম। আমিও খুব কম বয়সেই বিয়ে করেছি। বাবাকে অনুসরণ করলেন একদিক থেকে বলতে গেলে তাই। বিকাশ ভাই, আপনার তুলি, ক্যানভাস, রং কি বলে, কতটুকু হয়েছে মুনতাসির মামুন স্যার? মুনতাসির মামুন স্যারের যে বিশালতা, সেখানে আসলে তাকে ধরা খুবই কঠিন। স্যারের যে পার্সোনালিটি এবং স্যারের যে চারিত্রিক যে বিষয়গুলো আছে, যেগুলো আমি সেগুলো ধরার চেষ্টা করি, এবং এই রং এবং তুলির মধ্য দিয়ে স্যারের
কিছুটা অবয়ব হয়তো আসতে পারে, সেটা একেবারে শিল্পিত একটা জায়গা থেকে চিন্তা করছি। চমৎকার স্যার। আলবদর আমরা শুনতাম যে কিছু লোক আলবদর হয়েছে, কিন্তু আপনি একটা আস্ত বই লিখেছেন আলবদর 1971। এই যে আলবদরকে নিয়ে এরকম একটি বই লেখা যায়, প্রজন্মের পর প্রজন্ম যে বইটি থেকে যাবে, এবং এটা তো একটা সাহসেরও ব্যাপার, পরিস্থিতি যেভাবে বাংলাদেশে একসময় ছিল। এই আলবদর আপনি কেমন করে, কোত্থেকে পেলেন, কেমন করে এই পাণ্ডুলিপিগুলো, এইগুলো জোগাড় করাও তো কঠিন কাজ। আসলে আমাদের এখানে এই বিষয়গুলিতে কেউ লেখেনি কখন। হ্যাঁ, লেখেনি, সেই জন্য আলবদর উপরে আমারটি একমাত্র বই। তো এটাতে সহায়তা করেছিল শাহরিয়ার কবির। শাহরিয়ার যখন পাকিস্তানে যায় তখন উর্দু ভাষায় আলবদরদের উপরে যে কথাগুলি লেখা হয়েছিল সেগুলি নিয়ে আসে। সেগুলি আনার পরে এখানে যখন ট্রাইব্যুনাল হয়, ট্রাইব্যুনালে সেগুলি সে জমা দেয় এবং তারা আবার সেগুলি ট্রান্সলেট করেন। সেখানেও আরেকজন ছিলেন তদন্ত কর্মকর্তা, তিনি মতিউর রহমান, তিনিও আমাকে সাহায্য করেছেন দেখতে। কারণ এই বই তো আসলে এমন কোনো লুক্কায়িত বই না, আমরা জানতাম না আমরা। তো সেই অনুবাদগুলি এবং আমার নিজের আগের যেসব তথ্য বই ছিল সবগুলি মিলিয়ে বইটা লেখা হয়েছে। এটা একটা এমন অভিজ্ঞতা যে যারা খুন করেছে তাদের প্রত্যেকের সঙ্গে আমি যোগাযোগ করেছি, সবাই আমার সঙ্গে কথা বলেছে, তাদের ভাষ্যগুলি দিয়েছি। এবং রাতে রাতে আমি যেটা করতাম, আমি মহিউদ্দিন ভাই ইসলামাবাদে তখন রহিম সাহেব ছিলেন অ্যাম্বাসেডার, রাতেবেলা ক্যাসেটটা তার কাছে দিয়ে আসতাম, তিনি আবার সেটা ডিপ্লোম্যাটিক ব্যাগে এখানে পাঠিয়ে দিতেন, কারণ আমাকে যে কোনো সময় কিছু করতে পারবে। কিন্তু আমি ক্যাজুয়ালি, তো একটা জিনিস মনে পড়ে, মহিউদ্দিন ভাই আমাকে সবসময় বোঝাচ্ছেন, উনি ভুলে গেছেন যে আমিও সাংবাদিকতা করেছি আর কি। বলতেন যে দেখেন আমি সাংবাদিকতা করেছি, আমি সাংবাদিক, আমি জার্নালিজমে আমার ডিগ্রি। আপনাকে একটা কথা বলি, আপনি কিন্তু উত্তেজিত হয়ে যান, আপনি কিন্তু উত্তেজিত হবেন না। আচ্ছা, আমি কোথায় উত্তেজিত হই কি বোধ আমার লেখা দেখে সবাই মনে হয় যে আমি উত্তেজিত থাকি, আপনি উত্তেজিত হবেন না। উনি সবসময় যে ইন্টারভিউতে যে আপনি উত্তেজিত হবেন না। তো আমরা জামাতের ভাইস প্রেসিডেন্টের ইন্টারভিউ করতে গেছি, তা আমি তো আমার মতো কথা বলছি, উনি বলছেন, আমি ক্রমেই দেখি মহিউদ্দিন সাহেবের গলার পারদ চড়তেছে, কিছুক্ষণ পর পর উনি চটে গেলেন, পাকিস্তানের ইসলামের ঠিকাদারি আপনারা নিয়েছেন। আচ্ছা, উনি চিৎকার শুরু করলেন। আমি মহিউদ্দিনকে বললাম যে আপনি কি করছেন, আপনারা যতক্ষণ বলছেন যে আমি যেন উত্তেজিত হই না, তো উত্তেজিত হচ্ছেন তো আপনি, আমি তো উত্তেজিত হচ্ছি না। তিনি প্রায় একটা পর্যায়ে মানে বাংলাদেশের প্রশ্ন নিয়ে উত্তেজিত হয়ে যেতেন আর কি। না, যেহেতু চোখের সামনে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, তো অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে আসলে, একটা ইস্যু আসলে তার এখনই বলার না। আপনি যখন নিয়াজির সামনে বসলেন, আমির আবদুল্লাহ খান নিয়াজি, অন্যতম শ্রেষ্ঠ কিলার বাঙালির, আপনার অনুভূতিটা আমি একটু জানতে চাই স্যার। না, আমি খুব আমি বলতে পারবো আমি খুবই নৈর্ব্যক্তিক এবং নির্লিপ্তভাবে আমি নিয়েছি, কারণ আমি এখানে ইতিহাসের সন্ধানে এসেছি, আলাপ করেছি এবং কথা বলেছি, তার সঙ্গে ভালোভাবে কথা বলেছি, তিনিও উত্তর যতটা দিয়েছেন। আমি ওখানে আমার রোলটা হচ্ছে একজন ইতিহাসের ছাত্রের এবং একজন সাংবাদিকের। তো সেক্ষেত্রে আমি সমস্ত অনুভূতিগুলিকে আসলে পিছনে ঠেলে দিয়েছি। রাও ফরমান আলী বা ওমর, জেনারেল ওমর, যে সবচেয়ে বেশি কাজ করেছে যেটা অনেকে জানে না, এদের প্রত্যেকের সঙ্গে তো আমি কথা বলেছি। এবং এরা কি কনফেস করেছে? না, কনফেস তো কেউ করে না, কিন্তু আবার আলতাফ গহর বা অন্য যাদের সঙ্গে দানি সাহেব, এদের সঙ্গে যখন কথা বলেছি তারা আবার বলেছে অন্য ভার্সনটা, ওইটা আমার সেই সব পাকিস্তানিতে পুরো বইগুলি লেখাগুলি আছে। হ্যাঁ, আচ্ছা, সবই আছে ওইটার মধ্যে। কিন্তু আমি জানতে চাচ্ছি, আপনি যখন ভুট্টোর কন্যা বেনজিরের সঙ্গে গেলেন, কেমন লাগছিল? যে নিশ্চয়ই সে তার বাবাকে সেভ করার চেষ্টা করেছে। তিনি তো রাজনীতিবিদ, তিনি ডিফেন্ড করেছেন, এড়িয়ে গেছেন, বলেছেন, কিন্তু খুব কর্ডিয়ালি সব করেছেন। শেখ হাসিনার কথা জিজ্ঞেস করেছেন, কেমন আছেন, কি ব্যাপার, কি করছেন, এবং তারা যে একটা খুব বন্ধুভাবপূর্ণ ব্যাপার ছিল সেটাই করেছে। তা এখন আমি তো আমার ভার্সনে কথা বলেছি। তো আমি দেখলাম যে এটা একটা পর্যায়ে যাবে না। তখন আমি বললাম, বোধহয় কেউ তাকে যে কথাটা বলেনি এরকম সরাসরি, আমি বললাম আপনি কিন্তু এখনো খুব মিষ্টি দেখতে, খুবই আকর্ষণীয়। তিনি আমাদের তাকিয়ে রইলেন এবং রক্তি হয়ে গেল, হেসে ফেললেন। হ্যাঁ মুনতাসির, আচ্ছা একটু দাঁড়াও বলে ভিতরে চলে গেলেন। ভিতরে এনে কিছু কেক আর চকলেট আনলেন, বললেন যে আমি এগুলি বানিয়েছিলাম, এখান থেকে খাও একটু করে। আমি বললাম থ্যাংক ইউ ভেরি মাচ। খেলাম, খেয়ে ছবিটার ভিতরে চলে এলাম। এই তো মুক্তিযুদ্ধের যে কোষটা করা দরকার কেউ করেনি, আপনি একলা মুনতাসির মামুন কেন এত কাজ করতে গেলেন? আমি যখন মুক্তিযুদ্ধ কোষ করতে যাই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে। আসলে আমি যে কাজই করতে যাই সবাই হাসাহাসি করেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে আমার কোষ হয় কীভাবে।
আসলে মানুষের ধারণাগুলি তো সীমিত। সীমিত, এটা হচ্ছে তা সমস্যা আমি স্যার। বললাম যে আমি করব। তো আমার কাছে কোনো, আমাকে তো কেউ কোনো টাকা দেয় না, ফান্ড দেয় না, তো কেউ গ্রাহ্যই করে না। তা আমার তখন আমার যে আমার ছাত্র, পরবর্তীকালে আমার সহযোগী হাসিনা আহমেদ, রাজশাহী ইউনিভার্সিটির মাহবুবুর রহমান, আমাদের মোহাম্মদ সেলিম, রিয়াজ, এরা অনেকেই ছিল। তা আমি এদিকে নিয়ে একটা টিমের মতো করে আমরা কাজ শুরু করলাম। প্রথমে 5 খণ্ড, এবং সময় প্রকাশনের ফরিদ আহমেদ এটা খুব সাহস করে বের করলো। ওইটা শেষ হওয়ার পরে ভাবলাম যে না, অনেক কিছু বাকি আছে। আবার 5 বছর লাগলো। আমি 12 খণ্ডে 8,500 পাতে এদেরকে নিয়ে শেষ করেছি। মুক্তিযুদ্ধ কোষের সঙ্গে সঙ্গে আরেকটি কোষ হচ্ছে বঙ্গবন্ধু কোষ, এই রাষ্ট্রপিতা, তাকে নিয়ে কোষ করার যে পরিকল্পনা, সেটাও অভিনব নিশ্চয়ই। এটাও সবাই হাসাহাসি করেছে, কিন্তু হাশেম খান ছিলেন পুরো প্রজেক্টের প্রধান। এবং বঙ্গবন্ধুকে নিয়ে যে 24টা বই বের করে, এটা কিন্তু ওনার আইডিয়া। তো সবাই ওই বলে বঙ্গবন্ধু কোষ কিভাবে, আমি বললাম যে এইভাবে হবে, এবং আমি করলাম বঙ্গবন্ধু কোষ। হ্যাঁ, নিশ্চয়ই করেছেন, আমরা দেখেছি। এবং এই 24 খণ্ড আমরা অনেকবার শিশু একাডেমির পদকারী পরিচালক, মন্ত্রী টন্ত্রী অনেকে বলছিলাম যে আপনারা প্রধানমন্ত্রীকে একটু অ্যাকসেপ্ট দেন, আর তাহলে উনি দেখে বুঝবেন যে এই ধরনের কাজ হচ্ছে। কেউই পৌঁছায়নি, কারণ আমি একটা লক্ষ্য করেছি যে মানে সবাই মনে হয় যদি আমরা আবার যাই প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী যদি আবার আমাদের পছন্দ করেন, প্রশংসা করেন, তাইলে তারা বাদ পড়ে যায়। 1 বছর চেষ্টা করে আমরা পারিনি। আর যেহেতু আমাদের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো যোগাযোগ নেই, তো পরে একদিন দেখা হয়েছিল, তখন বইগুলি আমরা দিলাম। উনি খুবই আশ্চর্য হয়েছিলেন এবং খুবই খুশি হয়েছিলেন, আমার মনে হয়েছে, এবং বলেছিলেন যে বঙ্গবন্ধু জাদুঘরে এই সব বইগুলি থাকবে, সেখান থেকে বিক্রি হবে। সব সম্ভবের দেশ, এটাতে একটা প্রবাদ বাক্যে পরিণত করেছেন। এই যে সব সম্ভবের দেশ, এটা আপনি কেন আপনি এটা বললেন? যখন এরশাদা বলে এই লেখালেখিটা শুরু হয়, তখন মতিউর রহমান একতার সম্পাদক, উনি আমাকে বললেন তুমি কিছু লেখো না। আমি বললাম আমি তো কখনো এগুলি লিখি নেই। বলে যে লেখো। তো ওনার তো তখন কমিউনিস্ট পার্টির টাকা দিতে পারবেন না, সুতরাং আমাকে লেখক হিসেবে বাঁচা ভালো। আমি দেখলাম, লেখা ট্রাই করলাম। কিন্তু আমি হেডিং ঠিক করার সবসময় বিদেশ, কারণ তখন যা অবস্থায় পরিণতি হয়েছিল, যে একটা দেশ, স্বাধীন দেশে রাজাকাররা শাসন করছে, এটা কার পৃথিবীতে কোথাও তো হয়নি, কোথাও হয়নি। তখন সব সম্ভবের দেশে আমি আমার যে ক্রোধ জমে থাকা, এইটা প্রকাশিত হতে লাগলো। এই ঢাকাকে এত বিচিত্র উপায়ে উপস্থাপন করা যায়, হারিয়ে যাওয়া বা আনাচে কানাচে গলিতে লুকিয়ে থাকা যে ঢাকার ইতিহাস এবং ঐতিহ্য, এটাকে যে এইভাবে আবার নতুন করে জাতির সামনে, বাঙালি জাতির সামনে উপস্থাপন করা যায়, এই চিন্তাটা আপনার মাথায় কিভাবে এলো? ঢাকা তো আমার জন্ম, আমি পুরনো ঢাকায় বেড়ে উঠেছি, গেছি, ঢাকা থাকার সময় সেখানেই কেটেছে। তো আমি যখন বিচিত্রায় কাজ করি, তখন আমি শাহাদাত চৌধুরীকে বললাম যে নতুন কিছু বিষয় আমরা লিখি। বলেন যে কী বিষয় লিখতে চাও? আমি ঢাকা, বলে যে হ্যাঁ, ঢাকা নিয়ে তুমি লেখা শুরু করো। স্যার, একটু এখানে বলি, শাহাদাত ভাই খুব সাপোর্ট দিয়েছেন এই বিচার তৈরি করার ব্যাপারে। সাপোর্ট দিয়েছেন, মুক্তিযোদ্ধা ছিলেন এবং খুব বিকশিত মানুষ ছিলেন। এখন আমরা যেটা হয়েছে যে ওনার কথা হচ্ছে তোমরা যা যা করতে চাও করো, উনি খালি সমন্বয় করতেন, স্বাধীনতা দিয়েছিলেন। সবাই তো যার যার মতো করেছে। এবং যেটা আমরা করেছি, যে আমি তখন ভাবলাম যে ঢাকার উপরে লিখে দেখি বইপত্র নেই, 2-3টা বই আছে। তো ওই 2-3টা বই করে অবলম্বন করে লিখতে লাগলাম, এবং আমি রেসপন্সটা খুব পেলাম, কারণ এইসব জিনিস মানুষ জানতো না। রাইট। আর আমাদের মধ্যে একটা কাজ করেছে হয়তো জাতীয়তাবাদী চেতনা, একটা দেশ স্বাধীন হয়েছে, একটা স্বাধীন দেশের রাজধানী, এইসব বোধ নিয়ে কিন্তু আমি লেখা শুরু করলাম। সেগুলি তারপরে রক্ষণ, বুড়িগঙ্গা রক্ষা, এগুলির সঙ্গে যুক্ত। তারপরে ছোটো কাটরা, বড় কাটরা, এগুলিতে আমি কারাগার রক্ষা, এগুলিতে গত 45 বছর ধরে আন্দোলন করে এসেছি, বিচিত্রার মাধ্যমে, অন্যান্য পত্রপত্রিকার মাধ্যমে। এবং তারপরে ভাবলাম যে আসলে আমার মূল কাজ তো হচ্ছে পূর্ববঙ্গ নিয়ে গবেষণার সময় বড় কেন্দ্র ঢাকা, তখন ঢাকার উপরে কিছু দলিলপত্র, দস্তাবেজ লেখালেখি শুরু করি, এবং আস্তে আস্তে বিভিন্ন বিষয়ে একটার পর একটা বেড়ে যায়। যেমন 19 শতকের সংবাদপত্রে পূর্ববঙ্গ, এটা তো 14 খণ্ডে আপনার একটা বিশাল কাজ। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? ইতিহাসের লেখাটার একটা বড় আমার উৎসাহ হয়েছে বিনয় ঘোষ, পশ্চিমবঙ্গের। আমার বাবা আমাকে বিনয় ঘোষের অনেক বই কিনে দিয়েছিলেন, নবাবী আমল, সুতানেটি সমাচার, এগুলো পড়ে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। তো আমি যখন শিক্ষক হলাম, তারপরে আমি
একবার কলকাতায় প্রথম গেলাম স্ত্রীকে নিয়ে, এটা 1976। জি। প্রথম গিয়ে আমার কথা হলো যে আমি একটু বিনয় ঘোষের সঙ্গে দেখা করব। হুম। আমি আবার বদরুদ্দিন উমরের একটা রেফারেন্স দিয়ে গেছিলাম, এটা আবার শাহরিয়ারই জোগাড় করে দিয়েছিলাম। আচ্ছা। তো খুঁজে পেরে যাদবপুরে গেলাম একটা বাড়ি। আমি পরে জানতাম না যে উনি সকালবেলা কারোর সঙ্গে দেখা করেন না। আচ্ছা। ওনার লেখার বাড়ি একদিকে, আচ্ছা। ওনার থাকার বাড়ি একদিকে। তাই বদরুদ্দিন উমরের চিঠি নিয়ে গেছি, আর আমি বিদেশি দেখেছেন, তো উনি বসালেন, কথা বলেন। তখনই সেখানে স্বপন মজুমদার এলেন, যিনি পরে বিশ্বভারতী ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। বিনয় ঘোষের বইগুলি তখন উনি বের করছিলেন, ইংরেজি সিলেকশনসগুলি। তার সঙ্গে পরিচালিত বিনয় ঘোষ, আমার তখন কয়েকটা বই বেরিয়েছিল, দেখে খুব মানে এত অল্প বয়সে লিখছে, অতি উৎসাহ তিনি দিলেন। এবং তখন আমি বললাম যে আমি এই ধরনের একটা কাজ করছি, আপনার কাজটা দেখে আমার ভাল লাগছে। তো বলেন যে কতটুকু করেছেন? আমি বললাম যে কয়েকটা খণ্ড করেছি। বলে ঠিক আছে, আমি এগুলি এখান থেকে ছাপবো। কারণ আমার বিষয়টা ছিল ওখানে যত কাজ হয়েছে সংবাদ সাময়িকপত্র সব হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, কলকাতা কেন্দ্রিক, পূর্ববঙ্গের উপরে কোনো কাজ নেই। হয়নি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে শুরুতে আমি গবেষণায় যে পূর্ববঙ্গর ইতিহাসটা লিখতে হবে, এই কারণে যেটা বাংলার ইতিহাসটার পরিপূরক হিসেবে, সম্পূরক হিসেবে, নাহলে এটা ভারসাম্যটা হয়। জি। ওই কারণেই কিন্তু আমি পূর্ববঙ্গের উপরে কাজটা শুরু করি। তাই আমি বললাম তখন জাতীয়তাবাদী চেতনা নতুন, আমি বললাম যে না, বাংলা একাডেমি এটা ছাপবে আশা করি। বলছে ঠিক আছে, তবু আমাকে দরকার হলে জানিও। দেখেন মানুষের মানে এইসব মানুষ কোথায় পাবো। তারপর তিনি আমাকে নিয়মিত চিঠি লিখতেন, আমি লিখতাম, এবং যেই বইটা বেরোতো স্বাক্ষর করে আমাকে কাউকে না কাউকে দিয়ে পাঠিয়ে দিতেন। আমি অভিভূত। আমি বাংলা একাডেমি থেকে বই বের করার অনেক চেষ্টা করেছি। তখন যিনি গবেষণা সম্পাদক ছিলেন তিনি এখন পিএইচডি করছেন, তিনি আমার বই কিছুতেই নেবেন না। এখন তো কোথায় হারিয়ে গেছেন তিনি। পরে একদিন সৈয়দ শামসুল হকের সঙ্গে দেখা, উনি বললেন কই যাচ্ছে, আমি বিমর্ষ। আমি বললাম যে বাংলা একাডেমিতে বারবার আসছি, আমি বোঝাতেই পারছি না, মানে এই একজন পরিচালক যে এই বইটি প্রয়োজনীয়। উনি শুনলেন, বললেন যে ঠিক আছে, আমি দেখছি। তিনি মঞ্জুরি মহলত ডিজি ছিলেন, মহাপরিচালক ছিলেন। তাকে বললেন, তিনি বললেন যে এখনই এটা আমি বের করব। এবং সৈয়দ শামসুল হক বললেন যে এখনই বের হবে। 1983 সালে প্রথম খণ্ডটা বের হয়। তারপরে কত বছর, 35-40 বছর লেগেছে, 15 খণ্ড বেরিয়েছে। অ্যান্ডারসন অসাধারণ গল্পকার, পৃথিবীর গল্পকার। আপনি তার গল্প অনুবাদ করেছেন এবং তাকে নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে দেখে তার যতটুকু পেয়েছেন একটি অসাধারণ বই লিখেছেন অ্যান্ডারসনের খোঁজে। এই যে যোগসূত্রটা কেমন করে করলেন? আমি যখন খুব ছোট, আমার বাবা মাঝে মাঝে পাশে বসে অ্যান্ডারসনের গল্প থেকে অনুবাদ করে আমাকে শোনাতেন। আপনি আসলে আপনাকে ঈর্ষা করার মতো আপনি মানুষ। তো সেগুলি পড়েছি। যখন আমি এখানে এলাম, সাত ভাই চম্পায় লিখতাম। আফলাতুন জিরিদ তো আমি বলবো যে একজন মানে ওই আমলের বিখ্যাত শিশু মানে সম্পাদক ছিলেন। শাহরিয়ার, আমি, আলী ইমাম, আমাদের যে পরাগ, সবাই আমরা, আজমিরি, এরা সবাই আমরা একসঙ্গে ওখানে লিখতাম এবং একটা জেনারেশনকে তিনি ডেভেলপ করে দিয়ে সাহায্য করে গেছেন। তা আমি তখন কিন্তু নিয়মিত বাংলা একাডেমির লাইব্রেরি এবং ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরিতে পড়াশোনা করতাম। তো বাংলা একাডেমিতে আমি 4 খণ্ডের অ্যান্ডারসনের রূপকথা পাই, যেটা আমার জানা ছিল না। আচ্ছা। আমি জানতাম যে একটা বই আমার বাবা যেটা পড়ান ওটাতেই আছে। তো পরে আমি এগুলি পড়ে আমার মনে হয় যে আচ্ছা, যখন অন্য কিছু করতে ইচ্ছে করছে না লিখতে, তখন ভাবতাম যাচ্ছে অ্যান্ডারসনের গল্প রূপান্তর করি। তো সেইভাবে করতাম, সাত ভাই চম্পাই ছাপতাম এবং পরে বই আকারে হয়ে গেল। আরও পরে আমি যখন ডেনমার্ক যাই, তখন প্রথমেই আমার হয়েছিল যে আমি ওডেন্স যাব, তার একটা মিউজিয়াম করা হয়েছে তার বাড়িতে, এবং আমি কিভাবে চলে গিয়েছিলাম। এবং হ্যাঁ, সেই বর্ণনাটা দুর্ধর্ষ বর্ণনা, নানা রকম বর্ণনা। গেছি, তারপরে অ্যান্ডারসন যেখানে ছিলেন সেখানে গেছি। এবং কলকাতায় তখন কি একটা কাজে গেছিলাম, 1 সপ্তাহ বসে আমি এই বইটা লিখি। এটা আমার খুব প্রিয় বই। আমার স্যার খুব প্রিয় বই স্যার। না, অ্যান্ডারসনের খোঁজ, এটা আমি যেটা বলছি। স্যার, এখন আলিম ভাই কি বলেছে আপনার সম্পর্কে একটু দেখে আসি, জেনে আসি। মুনতাসির মামুন আমাদের দেশের সেই ঐতিহাসিক যে সাধারণ লোকদের জন্য গল্প ছলে ইতিহাসকে লিখে জনপ্রিয় করেছে। এতটাই জনপ্রিয় করেছে, প্রায় কিংবদন্তি সম মুনতাসির মামুনের রচনাবলী। তার আরেকটি বড় বৈশিষ্ট্য আমার কাছে যেটা মনে হয়েছে, তার শৃঙ্খলাবোধ, নিষ্ঠা, প্রগতিশীল চিন্তা। যখন দেশ স্বাধীন হলো
তখন সে ডাকসুর সাহিত্য সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পত্রিকা বের করতো নিয়মিতভাবে। এবং এই যে আমাদের যে নিজস্বতা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, আমাদের এই অঞ্চলের বাংলাদেশের বাঙালিদের যে একটা আলাদা ঐতিহ্য রয়েছে, এটিকে মুনতাসির মামুন তন্ন তন্ন করে গবেষকের মতন নিষ্ঠার সঙ্গে খুঁজে বের করে প্রামাণ্য করার চেষ্টা করলো। যে কারণে পূর্ববঙ্গ বিষয়ক রিসার্চে, গবেষণায়, তথ্য অনুসন্ধানে মুনতাসির মামুনের আর কোনো জুড়ি নেই। বাংলাদেশে আজকে যে জাদুঘর তৈরি করার একটা গ্রহণযোগ্যতা এসেছে মুনতাসির মামুনের জন্য। ঢাকা বিষয়ক জাদুঘর করলো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক জাদুঘর করার জন্য আপ্রাণ চেষ্টা করলো। আমি মনে করি মুনতাসির মামুন আমাদের দেশের এক অসাধারণ, উজ্জ্বল, কৃতিমান সাহিত্য ব্যক্তিত্ব শুধু নয়, সাংস্কৃতিক ব্যক্তিত্বও বটে। কেমন লাগলো স্যার? ভালো বলেছে তো। আলিমা ভাই তো আপনার জাদুঘর নিয়ে বললেন, জাদুঘরের কাজ অনেক জাদুঘরের সঙ্গে যুক্ত ছিলেন, সেটা আমরা জানি। আমি শুধু জানতে চাই যে টাকা নিয়ে একটা জাদুঘর হতে পারে, টাকার জাদুঘরটা আপনি কেন বা কিভাবে কেন করতে চাইলেন? তখন আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো আমি একদিন গেলাম, যে শুনলাম এখানে একটা কারেন্সি মিউজিয়াম আছে। তাই দেখতে গেলে আমি দেখলাম একটা ঘরে কিছু বাক্সে কিছু টাকা কিছু ঝুলিয়ে রেখেছে, একটা যা তা অবস্থা। তো আমি আতিউরকে বললাম, আতিউর আমার মনে হয় যেহেতু আপনি আছেন সেহেতু বলছি, এবং এটা বাংলাদেশ ব্যাংকের করা উচিত যে একটা জাদুঘর। বলে কি জাদুঘর? বললাম এটার নাম হোক টাকা জাদুঘর। এটা করে দিতে চাই যেহেতু আপনি আছেন। হাশেম খান আমার সঙ্গে ছিলেন, তো একটু পরে আমি বললাম যে হাশেম খান আমাদের সবাই গুরু, আমি হাশেম খান, রবিউল হোসেন অনেক কাজ করেছি একসঙ্গে। হাশেম ভাইকে প্রধান করে আমাকে রবিউল ভাইকে মেম্বার করে এই কমিটিটা করে দেন, আমরা কাজটা করি। আতিউর কিন্তু রাজি হয়েছে, কাজ করতে দিয়েছে। তার অধস্তন অফিসাররা যতটা পারে বাধা দিয়েছে। এটা কি সবসময় এটা হচ্ছে আমি বাংলাদেশে? একটা জিনিস সেখানে লক্ষ্য করেছি, বাংলাদেশে কোনো সৃজনশীল কাজ করতে গেলে, কোনো মুক্তিযুদ্ধ বিষয়ক কাজ করতে গেলে প্রত্যেক জায়গায় পদে পদে বাধা দেওয়া হয়। এটা একটা অদ্ভুত মানসিকতা। এটা আমলাতন্ত্রের ট্রেনিং হতে পারে, আমাদের শিক্ষার অভাব হতে পারে, এবং কিছু প্রস্তাব দিলে মনে হয় এর কিছু মতলব আছে বোধ হয়। আচ্ছা, তো আমরা কিন্তু এগুলি থেকে কোনো টাকা পয়সা যে কিছু পেয়েছি তা না। তো সুতরাং টাকা জাদুঘর করেছে। আমি, হাশেম খান, রবিউল হোসেন মিলে নগর জাদুঘর করেছি, ঢাকা নগর জাদুঘর। ওটা দিয়েছিলাম হানিফ সাহেবের কাছে আনন্দ করে, এবং প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনার প্রথম অনুষ্ঠানে এটা খুলেছিলেন। এটা নষ্ট করে দিয়েছে মানে পুরোটা। বাংলাদেশের সেই সময়ের পতাকা যেটা আহমেদ ফজলুর রহমানের কাছে ছিল, জি, সেটা আমাকে দান করা হয়েছিল, উনি আমার খালু সম্পর্কে। সেটা ওই দেখলাম উইয়ে খেয়ে ফেলেছে, কেউ নাই, মানে বোধহীনতার যে চরম বিষয়। তারপরে এখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বঙ্গবন্ধু জাদুঘর করেন, তখনও আবার আমরা অনেককে জড়ো করেছিলেন, তবে আমি সমন্বয়টা আমি করেছিলাম, এবং সেখানে প্রধান ছিলেন হাশেম খান এবং রবিউল হোসেন। আজকের এই সব কিছু অভিজ্ঞতার আলোকে আমি আপনার কাছে যে জিনিসটি জানতে চাইব যে এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগামী 100 বছর, 500 বছর বা 1000 বছর পর ইতিহাস কিংবা এই জাতি কিভাবে মূল্যায়ন করবে, কতটুকু মনে রাখবে? বাংলাদেশ এখন হয়েছে, জি, 100 বছর পর তার ভৌগোলিক পরিবর্তন হতে পারে। পারে। ভারতীয় উপমহাদেশ নানা সময় নানাভাবে হয়েছে, আমরা তো জানি না। কিন্তু বাঙালি জাতি তো থাকবে। বাঙালি জাতি থাকলে বাংলা ভাষাও থাকবে। যতদিন বাঙালি জাতি এবং বাংলা ভাষা থাকবে, ততদিন দুজন মানুষ আমরা না চাইলেও মনে রাখতে হবে বাধ্যতামূলকভাবে। একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বাংলা ভাষাকে নতুন রূপ দিয়েছিলেন এবং যার সঙ্গীত আমাদের অনেক আন্দোলনের প্রেরণা জুগিয়েছে, এবং আমাদের জাতীয় সঙ্গীত তার লেখা। আরেকজন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি অনেকে অনেক দিন বাঙালির একটা ভূখণ্ডের স্বপ্ন দেখেছে। তিনি প্রথম ব্যক্তি যিনি বাঙালিকে একটা স্বাধীন ভূখণ্ড এনে দিয়েছিলেন। সুতরাং আমাদের পছন্দ অপছন্দে তো ইতিহাস লেখা হবে না। যতদিন ভাষা থাকবে, জাতি থাকবে, অনেকে হারিয়ে যাবেন, এরা দুজন থাকবে। দ্বিতীয়ত হচ্ছে সংস্কৃতি একটি জাতিকে টিকিয়ে রাখে, এবং
অনেক রাজনীতিবিদ এখন ক্ষমতাশালী, ক্ষমতাবান, তাদের কথা কেউ মনে রাখবে না। একজন শামসুর রহমানের কথা সবাই মনে রাখবে, বা একজন জয়নুল আবেদিনের কথা সবাই মনে রাখবে, একজন কামরুল হাসানের কথা সবাই মনে রাখবে। সত্যের সেনকে মনে রাখবে। এটি হচ্ছে রাজনীতিবিদদের ট্র্যাজেডি, এবং আমাদেরকে যে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় আমাদের জয়। আমি একটি বিষয় বলতে চাই যে আমি লিখি মনের আনন্দের জন্য, এবং এখন মনে হয়েছে আসলে জীবনে আমি যদি খুব ভালোবাসি কিছু, তাহলে আমি লেখাকেই ভালোবেসেছি। যদি এখন একটা ক্লান্তি চলে এসেছে এই দেশের জন্য, আমাদের যে ঋণ, এটা শোধ হবে না, কিন্তু ঋণটা স্বীকার করতে পারি। স্বীকার করতে পারলে আমি আমার মতো কাজ করে যেন ঋণটা স্বীকার করি। সেই জন্য আমি লিখেছি, আমার মাধ্যম চর্চা করেছি, শিক্ষকতা করেছি। চমৎকার, অসাধারণ আপনার উপলব্ধি। এবং আমার দর্শক যারা আছেন তারা নিশ্চয়ই আপনাকে নতুন করে, আপনাকে তো উপলব্ধি করেই, তারা আপনার পাঠের মধ্য দিয়ে আবার নতুন করে একটু অন্যভাবে আপনাকে জানবে। বিকাশ ভাই, ছবিটা একটু স্যারকে যদি দেখেন। সত্যিই ভালো হয়েছে। আমি আপনার ছাত্র না, কিন্তু আপনাকে স্যার ডাকি, এটা কিন্তু অন্তর থেকেই ডাকি। আপনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসছেন, এবং আপনার সঙ্গে এর আগেই বলেছি যে একজন মুনতাসির মামুনকে এরকম 4-5টা অনুষ্ঠানে যদি ধরতে পারতাম, তাহলে হয়তো কিছুটা যা সৃজন করেছেন, যা তৈরি করেছেন, হয়তো কিছুটা দর্শকদের কাছে তুলে ধরতে পারতাম। তো আপনি এসছেন, অনেক কথা বললেন, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আরও কথা বলবো, পরিকল্পনা আছে। আপনি যেখানেই থাকুন, ভালো থাকবেন স্যার। অনেক ধন্যবাদ। বিকাশ ভাই, আপনাকেও কৃতজ্ঞতা জানাই চমৎকার ছবি আঁকবার জন্য স্যারের। শুধু দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন শিল্পবাড়ি। মূলত শিল্পবাড়ি তো দেখলেন না, দেখলেন অধ্যাপক মুনতাসির মামুনকে, শুনলেন তার অনবদ্য কথা। শিল্পবাড়ি আজ এখানেই শেষ হচ্ছে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, শিল্পের সঙ্গে থাকুন, থাকুন আমাদের শিল্পবাড়ির সঙ্গে।